তখন আমি যে কথাটা বলছিলাম যে আমাদের কুসুম গুণাবলী, এই কুসুম গুণাবলী ভেতরে ভেতরে জাগ্রত বললে একটা অন্যরকম হয়ে যায়, মানে ভেতরে ভেতরে বাড়ানোর জন্য আমাদের এরকম একটা অনুষ্ঠান বা সাহিত্য বা কবিতা বা সংস্কৃতি এগুলো আমাদের হৃদয়ের ভেতর থেকে নিজেদেরকে সামনে দেখা যাবে না, উন্নত করে দেয় আমাদের। তো যাই হোক, আমি একদম একেবারে মূল প্রসঙ্গে চলে আসি। এখন আমার এখানে যে জন্য আসা সেটা হচ্ছে গদ্য বলা। যে অংশটুকুন আমি এখানে এখন শোনাবো, সেই অংশটুকুর আমি নাম দিচ্ছি গদ্য বলা। আমরা সাহিত্য আলোচনা শুনেছি অনেক, সাহিত্য সমালোচনা, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি। এখন তো বাচিক শিল্প বা বাচিক শিল্পী কথাটা হর হামেশাই শোনা যায়, কিন্তু এই গদ্য বলা মানে পদ্য পাঠ বা কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, এর অন্য ধারে গদ্য বলা, এই ব্যাপারটা এখনো কোথাও শুনেছি বলে মনে হয় না। যাই হোক, আমার মনে হয় এটা হবে শুরুর শুরু। গদ্য বলা। যৌথ সংসারের সৌজন্যে বাড়ির ছায়ায় কত গাল গল্প, কবিতা, ধাঁধা, প্রবাদ প্রবচন এসব শুনে বড় হয়েছি। ছোট বড় কত অনুষ্ঠানে, কত কায়দায়, কত রকম ফেরের আবৃত্তি বা পাঠ শুনেছি। শ্রুতি নাটক, সাহিত্য আলোচনা বা সমালোচনা, কিন্তু কবিতা আবৃত্তি বা পদ্য পাঠের অন্য ধারে গদ্য পাঠ বা গদ্য বলার মতো কিছু শুনেছি, সেটা আপনাদেরকে বললাম, যেটা আমি এখন বলতে চাই। আমি এখানে গদ্য বলাটা বলতে চাই। আমি এখানে এই গদ্য বলাটাকে মোটেই গদ্য পাঠ বলবো না। এই গদ্য পাঠ বললে, গদ্যের সঙ্গে পাঠ শব্দটা জুড়লে এই শব্দ বন্ধটা মনে হয় যেন একটু পদ্য গন্ধ থাকে। আমি সেই জন্য পুরোপুরি এটাকে বলবো গদ্য বলা। তো এই গদ্য বলাটা বলতে গিয়ে আমার কেবলই মনে হয় বা মনে হচ্ছে অনেকে অনেক ধরনের টিপ্পণীতির ধেয়ে আসবে, এ তো কতজনেই জানে, আপনি যা বলছেন এ তো কতজনেই জানে, বা এ আপনি নতুন কি বললেন, নিদেন পক্ষে এতে কামটা হবে কি, এতে কি ফল হবে। তো এরকম টিপ্পণীতির ধেয়ে আসতে পারে ভেবে চিনতে একটা জুৎসই, আমার মতে জুৎসই, অবশ্যই জুৎসই কৈফিয়ত আমি আগাম বানিয়ে রেখেছি। এবার সেই কৈফিয়তটা আমি দিই। সেই অংশটুকুর নাম কৈফিয়তি। ধরা যাক, একটা রেল লাইনের একধার দিয়ে হেঁটে চলেছে যুগ্যমান এক ছেলে, আর এক দিক দিয়ে যুগ্যমতী এক মেয়ে। সমান্তরাল হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, এমতো সব ঠিকই ছিল, কিন্তু না, ব্যাপারটা মোটেই স্বভাব সুলভ হলো না একেবারেই। তাই আবার ধরা যাক, এই আমাদের স্বাভাবিক স্বভাব সুলভ স্বাভাবিকতার মান রাখতে সমাজের কোনো এক অসতর্ক অসময়ে তাদের দুজনের যৌগপাতিক মিলন হলো দুগ্গা বলে, আর তার ফলে তৈরি হওয়া অনুনাদ থেকে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়ে তৈরি হলো বা সৃষ্টি হলো কোনো শক্তির, না হয় কোনো বস্তুর,
না হয় এই শক্তি এবং বস্তুর যে কোনো সমাহারে, যে কোনো কিছুরই। তেমনি এই বলাটুকুনির, এই গদ্য বলাটুকুনির যোগ্য সমাপতনে কোথায়, কখন, কিভাবে কোনো কিছুর সৃষ্টি হবে কি না, সে দেবানা জানন্তি কুতো আমি কেউ। তো এখানে কেবলই মনে হচ্ছে আমার আরেকটা, এই বলাটুকুনের ফল ভালো হলে তো ভালোই, কিন্তু খারাপ হলে, কোনোভাবে সেই ফলটা খারাপ হলে, সেই খারাপ ফলের ফল আমার কাছে কি ফল এনে দেবে, সেইটা ভেবে আমার দায়িত্ব আমার ঘাট থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে চাই। তাই দায় অস্বীকার। এ বিষবৃক্ষ নয় যে সাবধানীকে তফাৎ থাকতে হবে। অবশ্য বিষবৃক্ষ নয় ভেবে যদি কেউ ভরসা করেন যে ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবেই, তবে তিনি তা নিজ দায়িত্বে করবেন। কারণ ওই বৃক্ষে অমৃত বা আম অমৃত না ফলে যদি পটল গাছের শিকড় ফলে, তার জন্য এই আমি বা এখানকার কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটাও আমি আগাম বলে রাখলাম। তো এখানে গদ্য বলাটা বলার আগে গদ্যের অন্য ধারে আমরা যে পদ্যের স্থান দিই বা পদ্যের অন্য ধারে গদ্যের স্থান দিই, এই গদ্য এবং পদ্য এই সম্পর্কে একটু বলে নেওয়াটা সঙ্গত বলে আমার মনে হয়। এবং এই ব্যাপারটায় অন্তত আমরা একটু রবি ঠাকুরের কাছে যাই, যাকে আমরা অনেকেই সর্বরোগ হরবধ বলে ভাবি, আমাদের অনেকেই। এই অংশটুকুর নাম রবির স্মরণে। পদ্য অন্তপুর, গদ্য বহির্ভবন, উভয়ের ভিন্ন ভিন্ন স্থান আছে। অবলা বাহিরে বিচরণ করিলে তাহার বিপদ ঘটিবেই এমন কোনো কথা নাই। কিন্তু যদি কোনো রূঢ় স্বভাব ব্যক্তি তাহাকে অপমান করে, তবে ক্রন্দন ছাড়া তাহার আর কোনো অস্ত্র নাই। এই জন্য অন্তপুর তাহার পক্ষে নিরাপদ দুর্গ। পদ্য কবিতার সেই অন্তপুর। ছন্দের প্রাচীরের মধ্যে সহসা কেহ তাহাকে আক্রমণ করে না। প্রত্যহের এবং প্রত্যেকের ভাষা হইতে স্বতন্ত্র করিয়া সে আপনার জন্য একটি দুরূহ অথচ সুন্দর সীমা রচনা করিয়া রাখিয়াছে। আমাদের হৃদয়ের ভাবটিকে যদি সেই সীমার মধ্যে প্রতিষ্ঠিত করিতে পারিতাম, তবে ক্ষিতি কেন, কোনো ক্ষিতিপতির সাধ্য ছিল না তাহাকে সহসা আসিয়া পরিহাস করিয়া যায়। বোম গুড়গুড়ির নল মুখ হইতে নামাইয়া নিমিলিত নেত্রে কহিলেন, আমি ঐক্যবাদী। একা গদ্যের দ্বারাই আমাদের সকল আবশ্যক সুসম্পন্ন হইতে পারিত। মাঝে হইতে পদ্য আসিয়া মানুষের মনোরাজ্যে একটা অনাবশ্যক বিচ্ছেদ আনয়ন করিয়াছে, কবি নামক একটা স্বতন্ত্র জাতির সৃষ্টি করিয়াছে। সম্প্রদায় বিশেষের হস্তে যখন সাধারণের সম্পত্তি অর্পিত হয়, তখন তাহার স্বার্থ হয় যাহাতে সেটা অন্যের অনাত্ম হইয়া ওঠে। কবিরাও তাই ভাবের চতুর্দিকে কঠিন বাধা নির্মাণ করিয়া কবিত্ব নামক একটা কৃত্রিম পদার্থ গড়িয়ে তুলিয়াছে। কৌশল বিমুগ্ধ জনসাধারণ বিস্ময় রাখিবার স্থান পায় না। এমনি তাহাদের অভ্যাস বিকৃত হইয়া গিয়েছে যে ছন্দ ও মিল আসিয়া ক্রমাগত হাতুড়ি না পিটাইলে তাহাদের হৃদয়ের চৈতন্য হয় না। স্বাভাবিক সরল ভাষা ত্যাগ করিয়া ভাবকে পাঁচরঙা ছদ্মবেশ ধারণ করিতে হয়। ভাবের পক্ষে এমন হীনতা আর কিছুই হইতে পারে না। পদ্যটা নাকি আধুনিক সৃষ্টি,
তাই সে হঠাৎ নবাবের মতো সর্বদাই পেখম তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায়, আমি তাহাকে দুচক্ষে দেখিতে পারি না। এই বলিয়া বোম পুনরায় গুড়গুড়ির নল টানিতে লাগিলেন। শ্রীমতী দীপ্তি বোমের প্রতি অবজ্ঞা কটাক্ষপাত করিয়া কহিলেন, বিজ্ঞানে প্রাকৃতিক নির্বাচন বলিয়া একটা তত্ত্ব বাহির হইয়াছে। সেই প্রাকৃতিক নির্বাচনের নিয়ম কেবল জন্তুদের মধ্যে নহে, মানুষের রচনার মধ্যেও খাটে। সেই প্রাকৃতিক নির্বাচনের প্রভাবেই ময়ূরীর কলাপের আবশ্যক হয় নাই। ময়ূরের পেখম ক্রমে ক্রমে প্রসারিত হইয়াছে। কবিতার পেখমও সেই প্রাকৃতিক নির্বাচনের ফল, কবিদিগের ষড়যন্ত্র নহে। অসভ্য হইতে সভ্য এমন কোন দেশ আছে যেখানে কবিত্ব স্বভাবতই ছন্দের মধ্যে বিকশিত হইয়া ওঠে নাই? হক কথা, ঠিক কথা। শ্রীযুক্ত সমীর এতক্ষণ মৃদুহাস্য মুখে চুপ করিয়া শুনিতেছিলেন। দীপ্তি যখন আমাদের আলোচনায় যোগ দিলেন, তখন তাহার মাথায় একটা ভাবের উদয় হইল। তিনি একটা সৃষ্টি ছাড়া কথার অবতারণা করিলেন। তিনি বলিলেন, কৃত্রিমতাই মানুষের সর্বপ্রধান গৌরব। মানুষ ছাড়া আর কাহারও কৃত্রিম হইবার অধিকার নাই। গাছকে আপনার পল্লব প্রস্তুত করিতে হয় না, আকাশকে আপনার নীলিমা নির্মাণ করিতে হয় না। ময়ূরের পুচ্ছ প্রকৃতি স্বহস্তে চিত্রিত করিয়া দেন। কেবল মানুষকেই বিধাতা আপনার সৃজন কার্যের অ্যাপ্রেন্টিস করিয়ে দিয়াছেন। তাহার প্রতি ছোটোখাটো সৃষ্টির ভার দিয়াছেন। সেই যে যত দক্ষতা দেখাইয়াছে, সে তত আদর পাইয়াছে। পদ্য গদ্য অপেক্ষা অধিক কৃত্রিম বটে, তাহাতে মানুষের সৃষ্টি বেশি আছে। তাহাতে বেশি রং ফলাইতে হইয়াছে, বেশি যত্ন করিতে হইয়াছে। আমাদের মনের মধ্যে যে বিশ্বকর্মা আছেন, যিনি আমাদের অন্তরের নিভৃত সৃজনকক্ষে বসিয়া নানা গঠন, নানা বিন্যাস, নানা প্রয়াস, নানা প্রকাশ চেষ্টায় সর্বদা নিযুক্ত আছেন, পদ্যে তাহারই নিপুণ হস্তের কারুকার্য অধিক আছে। সেই তার প্রধান গৌরব। অকৃত্রিম ভাষা জলকল্লোলের, অকৃত্রিম ভাষা পল্লব মর্মরের, কিন্তু মন যেখানে আছে সেখানে বহু যত্ন রচিত কৃত্রিম ভাষা। তবে তাই হোক, আরেকটু বলি। পদ্য হলো সমুদ্র, সাহিত্যের আদিযুগের সৃষ্টি। তার বৈচিত্র্য ছন্দ তরঙ্গে কলকল্লোলে। গদ্য এলো অনেক পরে, বাধা ছন্দের বাইরে জমালো আসর। এবার আমার কথা বলে রাখি, এখানে আমার কিছু নেই, তাই আমি কইয়ে মাত্র। বাংলা ভাষায় পদ্যের চেয়ে গদ্যের শুরুর বয়সটা বেশ কম বলেই ধরা হয়, সে বলা বা লেখা যে কোনো মাধ্যমেই হোক না কেন। কারণ হয়তো বা আজকাল পরশু করে কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাবার জন্য পদ্যটা বেশি কাজের বলে। সে হতে পারে স্মৃতি অর্থাৎ মনে রেখে, হতে পারে শ্রুতি কানে শুনে। যদিও প্রতিদিনের সাধারণ সংসার স্মরণে মনের ভাব প্রকাশ করতে আমরা গদ্যরূপেরই স্মরণ নিই প্রায় পুরোটুকুনি। বাংলা ভাষার প্রথম স্তর থেকে আজ পর্যন্ত। তো এখানে একটা কথা বলবো, আর পাঁচটা যে কোনো কিছুর মতোই বাংলা ভাষায় গদ্যটা এখনকার এরকম রূপে এসেছে ধাপে ধাপে, ধারাবাহিকভাবে বদল হতে হতে। বাংলায় গদ্য লেখার চল শুরু হয় দলিল দস্তাবেজ লেখার হাত ধরে, তারপর এলো চিঠি। তবে গদ্যে কথা বলাই হোক আর লেখা, ভাব প্রকাশের প্রশ্ন যেখানে আছে সেখানে সাহিত্যের গন্ধতে থাকবেই, এ না হয়ে যায় না। অবশ্য সেরকম জুৎসই কোনো নাকে যদি যাচাই হয় অন্তত তবেই।